আর ওনারা কে? বিকাশ পাল। তাদের জন্য রাস্তা আটকানো হবে? যান বাংলাদেশে, পাকিস্তান চলে যান, এখানে নামাজ পড়ো কেউ বলবে না, এখানে চলবে না। দিলীপ ঘোষ, আপনি ভালো করে জানুন, রেড রোডে যে ব্যাপারটা নিয়ে আপনি বড় বড় কথা বলছেন, আপনার রাজনৈতিক দলের জন্মানোর আগে থেকে রেড রোডে নামাজ ইংরেজ ব্রিটিশ সাম্রাজ্যবাদদের তাড়ানোর জন্য এই দেশের বলছেন মুসলমান কোন হরিদাস পাল, এই মুসলমানরা টন টন রক্ত দিয়ে দেশ স্বাধীনতার জন্য প্রধানত ভূমিকা নিয়েছিল। তাই আমার কথা নয়, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী ডক্টর শিশির বোস তিনি বলছেন যে এই রাজ্যের, এই ভারতবর্ষের, এই বাংলার যদি সংখ্যালঘু মুসলমান এবং দলিত আদিবাসী শিখ ইসাই সবাইকে এক বার্তায় এক ঐক্যর আওয়াজ যদি না দিত, ভারতবর্ষ 1947 সালে 15 আগস্ট স্বাধীন হতো না, আরও 200 বছর পিছিয়ে যেত। দিল্লি যে বড় গেট, সেই গেটে গিয়ে দেখুক যে ওখানে কাদের কাদের নাম আছে। দিলীপ ঘোষ, তুমি তোমার 14 পুরুষে কারোর নাম ওখানে নেই। আগামী দিনে 2029 লোকসভা নির্বাচনে এর ফল নিশ্চয়ই এই দিলীপ বাবুরা বুঝতে পারে। সর্বপ্রথমে বলি, দিলীপ ঘোষ তিনি যে মন্তব্য করেছেন রাজ্যের মন্ত্রী হিসাবে, তার প্রথমে ভাবতে হবে তিনি ভারতের যে সংবিধানটা পাঠ করেছিলেন সেই সংবিধানে কি কি আছে সেটা ভালো করে এক পাতা চোখ বুলিয়ে নিতে, ভালো করে পড়ে নিতে। দিলীপ ঘোষ একটা লম্পট, একটা ভণ্ড, একটা দাঙ্গাবাজ। এই দাঙ্গাবাজ শুরু থেকে চেয়েছিল বিভিন্ন দাঙ্গা করে মিডিয়াতে ভেসে থাকতে এবং ক্ষমতায় আসার জন্য, তখন পাত্তা পায়নি। আবার এখান থেকে চটপটটি ঘুরিয়ে গিয়ে আবার মমতার পায়ে পড়েছিল, আবার মেদিনীপুরে গেছিল, নানান রকম তার অভিযোগ আছে। আজকে সেই দিলীপ ঘোষ আবার এরকম একটু কথা বলে বিজেপির অন্যান্য যে সমস্ত নেতৃত্ব আছে তাদের থেকে একটু শিরোনামে আসতে চাইছে। এটা দিলীপ ঘোষের একটা রোগ বলাই যেতে পারে। তবে আমি এইটুকু বলবো, দিলীপ ঘোষের আপনি যে বড় বড় কথা বলছেন, যেখানে আপনি শপথ নিয়েছেন, সেই শপথ নেওয়ার সময় আপনি শপথ নিয়েছিলেন, বলেছিলেন যে আমি ভারতীয় সংবিধান নিয়ে শপথ নিয়ে বলছি যে 5 বছর জনপ্রতিনিধি হিসাবে সরকারের নিয়মকানুন মেনে, সাংবিধানিক নিয়ম মেনে আমি চলবো এবং সাংবিধানিক নিয়ম মেনে আমি কাজ করব। কিন্তু এখন সংবিধানের বাইরে গিয়ে কথা বলছেন, তার মানে এই ভারতের নাগরিক হওয়ার অধিকার বা যোগ্য আপনার নেই। কার? দিলীপ ঘোষের নেই। দিলীপ ঘোষ ভারতবর্ষের সংবিধান সম্পর্কে জানে না এবং ভারতবর্ষের হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী, শিখ, ইসাই, বহু ভাষা, বহু ধর্মীয়, বহু মিলনতীতির দেশ। তাই আমাদের দেশ 1949 সালে যখন সংবিধান তৈরি হয়, সেই সংবিধানে সেকুলার কথাটি আছে। সেকুলার অর্থ হলো সব জাতির, সব ধর্মের, সব ভাষার, সব রকমের মানুষ থাকবে। তখন দিলীপ ঘোষ কেন? দিলীপ ঘোষ যে দল করে সেই দলেরও জন্ম হয়নি। এটা দিলীপ ঘোষের মনে রাখতে হবে। রাজনীতি করার আগে ভারতবর্ষের ইতিহাসটা দিলীপ ঘোষকে শিখতে হবে। ফলে আজকে ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করবে। আজকে যেমন তৃণমূলের কোমরে কাঁচি বেঁধে ওরা ছোটাচ্ছে, দিলীপ ঘোষ যে পথে হাঁটছে, আগামী দিনে দিলীপ ঘোষের দলের মানুষ, দিলীপ ঘোষের সমাজের মানুষ, দিলীপ ঘরের সমর্থক মানুষরা দিলীপ ঘোষের একদিন এরকম গোবর মুখে ভরে দিয়ে আর বালতি আর ছাড়া কাপড় দিয়ে ওইরকম কোমরে দড়ি বেঁধে নিয়ে বাংলায় ঘোরাবে। ফলে বাংলার ক্যান্সারের থেকে ভয়ঙ্কর রোগ হলো হিংসা। এই হিংসা ছড়ানোর অধিকার দিলীপ ঘোষের নেই। পরিষ্কার বার্তা আপনাদের কাছে জানাচ্ছে। দেখুন, আমি হোসেন গাজী একজন মানবাধিকার কর্মী হিসাবে, আমরা সারা বাংলায় যেখানে প্রাকৃতিক দুর্যোগ হয়েছে গেছি, দিলীপ ঘোষের কেউ দেখিনি। দিলীপ ঘোষের বাংলায় অশান্তি, আগুন লাগানো, দাঙ্গা লাগানো ছাড়া সামাজিক কাজকর্মে দিলীপ ঘোষের কেউ কোনোদিন নাম শোনেনি। কিন্তু আমরা যেখানে আয়লা, লায়লা, বুলবুলি, আমফান, তুফান বা দাঙ্গা বা প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, আমরা জাত দেখিনি, ধর্ম দেখিনি, দল দেখিনি, দৌড়ে গেছি মানবতার খাতিরে, দেশের স্বার্থে, সমাজের স্বার্থে, সমাজের ঐক্য স্বার্থে। আর দিলীপ ঘোষ লাগাতারভাবে দাঙ্গার লাগানোর কথাবার্তা এবং কয়েকজন এরকম ধরনের করতে চাইছে। ফলে আমি বলতে চাই, আপনারা এটা হুঁশিয়ার হয়ে কথা বলুন। এবং দিলীপ ঘোষ আরও একটি যে বাজে কথা বলেছে যে বাংলাটা এখানে পাকিস্তানে চলে যান। দিলীপ ঘোষ, আপনি ভালো করে জানুন, রেড রোডের যে ব্যাপারটা নিয়ে আপনি বড় বড় কথা বলছেন, আপনার রাজনৈতিক দলের জন্মানোর আগে থেকে রেড রোডে নামাজ হয় এবং এখন আপনি ক্ষমতার অপব্যবহার করে সেটাকে আটকালেন। ভালো কথা, আপনাদের আইন এবং কথার কাজের মধ্যে মানতাম তখনই যদি আপনাদের ওই রেড রোডে 11 দিন রাস্তা বন্ধ করে যদি সেখানটা আলাদাভাবে অন্য কিছু না হতো তাহলে সমর্থন করা যেত। কিন্তু আপনার জন্য একরকম আইন করবেন, অন্যজনের জন্য আলাদা আইন করবেন, এই দুটো আইন চলে না। ফলে এখান থেকে আগামী দিনে 2029 লোকসভা নির্বাচনে এর ফল নিশ্চয়ই এই দিলীপ বাবুরা বুঝতে পারবেন। দেখুন, মুসলমানরা কোন হরিদাস পাল, দিলীপ ঘোষের বলতে চাই এই সম্পর্কে দিলীপ ঘোষের তো কোনো জ্ঞানই নেই। মুসলমান কোন হরিদাসের পাল এই জ্ঞান দিলীপ ঘোষের নেই। বিজেপির যত নেতারা যদি মনে করেন যে হিন্দু আলাদা, মুসলমান আলাদা, দলিত আলাদা, শিখ আলাদা করব আর এইভাবে ভাষণ দিয়ে শিরোনামে আসবো,
আমি বলবো আপনি শপথ নেওয়ার সময় যে সংবিধানটা শপথ নিয়েছেন সেটা ভালো করে চ্যাপ্টারটা পড়ুন। আপনার দল এবং আপনার জন্মানোর আগে এই সংবিধান তৈরি হয় এবং এই দেশ যারা দখল করেছিল, আপনাদের যে সংগঠন যাদের দালালি করেছিল, সেই ইংরেজ ব্রিটিশ সাম্রাজ্যবাদদের তাড়ানোর জন্য এই দেশের বলছেন মুসলমান কোন হরিদাস পাল, এই মুসলমানরা টন টন রক্ত দিয়ে দেশ স্বাধীনতার জন্য প্রধানত ভূমিকা নিয়েছিল। তাই আমার কথা নয়, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী ডক্টর শিশির বোস তিনি বলছেন যে এই রাজ্যের, এই ভারতবর্ষের, এই বাংলার যদি সংখ্যালঘু মুসলমান এবং দলিত আদিবাসী শিখ ইসাই সবাইকে এক বার্তায় এক ঐক্যর আওয়াজ যদি না দিত, ভারতবর্ষে 1947 সালে 15 আগস্ট স্বাধীন হতো না, আরও 200 বছর পিছিয়ে যেত। এটা কাদের কথা? ভারতবর্ষের ইতিহাসের পর্দায়, ইতিহাসের পাতায় পাতায় যাদের নাম, তাদের কথা। আরও একটি কথা বলতে চাই, দিল্লি যে বড় গেট, সেই গেটে গিয়ে দেখুক যে ওখানে কাদের কাদের নাম আছে। দিলীপ ঘোষ, তুমি তোমার 14 পুরুষে কারোর নাম ওখানে নেই। তাহলে ভারতবর্ষের মুসলমান বা হিন্দু বা দলিতকে ভাগাভাগি করার অধিকার এই দিলীপ ঘোষের মতো নেতার নেই। ফলে এখান থেকে সংযত হতে হবে।